আসসালামু আলাইকুম। আজকের ভিডিওটা হচ্ছে তাদের জন্য যারা এইচএসসিতে পড়াশোনা করছো অথবা অ্যাডমিশন টেস্ট দিবা। আর অ্যাডমিশন টেস্টের বায়োলজি সাবজেক্টের ক্ষেত্রে অনেক তথ্য থাকার কারণে সবগুলো মনে থাকে না। সো এমসিকিউ অনেক সময় পড়লেও দেখা যাচ্ছে যে পরীক্ষা হলে অ্যান্সারগুলো করা যাচ্ছে না। সো আমি কিছু ইম্পর্টেন্ট টপিক সিলেক্ট করে দেবো যেগুলো থেকে কোশ্চেন খুব বারবার আসে এবং পরীক্ষা ইনশাল্লাহ কমন পেয়ে যাবে। সো পুরোপুরি ভিডিওটা দেখবে এবং বাকি ভিডিওগুলো দেখার জন্য বায়োলজির প্লেলিস্ট থেকে দেখে নিতে পারো। ঘাসফড়িং, তো ঘাসফড়িংয়ের এখান থেকে কোনো পরিচিতির ক্ষেত্রে কোনো একটা বেশি তথ্য মনে রাখতে হবে না, জাস্ট একটা লাইন মনে রাখবো, সেটা হচ্ছে বাংলাদেশে হচ্ছে 20 প্রজাতির ঘাসফড়িং পাওয়া যায়। এই একটা লাইন মনে রাখলেই হয়ে যাবে। বাংলাদেশে হচ্ছে 20 প্রজাতির ঘাসফড়িং পাওয়া যায়, শুধুমাত্র একটা লাইন মনে রাখলেই হবে। আচ্ছা, ঘাসফড়িংয়ের ফ্যামিলি যেটা, শুধুমাত্র ঘাসফড়িংয়ের ফ্যামিলি যেটা, এটা মনে রাখতে হবে। ওকে। আর ঘাসফড়িংয়ের খাদ্যর ক্ষেত্রে জাস্ট এক লাইনই দাগে রাখো যে ঘাসফড়িং হচ্ছে তৃণভোজী বা শাকাশী, অর্থাৎ ঘাসফড়িং। আর ইংলিশ ওয়ার্ডটা যে আছে, ইংলিশ ওয়ার্ডটাও মনে রাখবে, কারণ ঘাসফড়িং হচ্ছে তৃণভোজী বা শাকাশী, অর্থাৎ ঘাসফড়িং কিন্তু মাংসাশী না, মাংসাশী হচ্ছে কি হাইড্রা। এই দুটো কথা মনে রাখবে, খুব ইম্পর্টেন্ট কথা। ঘাসফড়িং হচ্ছে তৃণভোজী আর হাইড্রা হচ্ছে মাংসাশী। আর বাকি কোনো কথাগুলো খুব ইম্পর্টেন্ট না, সো অ্যাভয়েড করতে পারো। আচ্ছা, বাহ্যিক যে অঙ্গ সংস্থান, এখান থেকে জাস্ট একটা কথা লাগবে যে দ্বিপার্শ্বীয় প্রতিসম। ঘাসফড়িং হচ্ছে দ্বিপার্শ্বীয় প্রতিসম। তো তোমরা প্রথম অধ্যায়ে আমার ভিডিওতে দেখতে আমি দেখাই দিয়েছি যে হচ্ছে কোনগুলো হচ্ছে কোন প্রতিসম, এবং এটা কিন্তু অনেক অনেক ইম্পর্টেন্ট এইচএসসি এবং অ্যাডমিশন টেস্টের এমসিকিউর ক্ষেত্রে 10 স্টারের একটা এমসিকিউ অনেকবার আসে। সো এই ভিডিওটা দেখে নিতে পারো এবং এই তথ্যটা মনে রাখতে হবে যে হচ্ছে ঘাসফড়িং হচ্ছে দ্বিপার্শ্বীয় প্রতিসম। আচ্ছা, তো এখানে হচ্ছে ঘাসফড়িংয়ের সাধারণ কিউটিকেলের আবৃতটা লাগবে না, তবে এইটা একটু জাস্ট 1 স্টার দিতে পারো। এটা 1 স্টার, অর্থাৎ জাস্ট রিডিং করতে পারো। এখানে কী কী বলছে, মস্তিষ্ক, বক্ষ আর উদর, এই 3 ভাগে ভাগ করা যায়। এবং শ্বাসরন্ধ্র বা স্পাইরাকল কোথায় থাকে, এটা থাকে উদরে। শ্বাসরন্ধ্র বা স্পাইরাকল কোথায় থাকে, উদরে। এই লাইনটা দাগাইতে পারো। আচ্ছা, এখানে বিভিন্ন কথা বলছে, এটা খুব একটা লাগবে না। আচ্ছা, এটা লাগবে। এখান থেকে কিছু ইম্পর্টেন্ট এমসিকিউ আসে যে হচ্ছে মস্তিষ্কের বা হেড ক্যাপসুল, ঠিক আছে, মস্তিষ্কের বহিকঙ্কালের নাম হচ্ছে হেড ক্যাপসুল। এই লাইনটা খুব দাগাতে পারো। এবং হেড ক্যাপসুলের অপর নাম হচ্ছে এপিক্রেনিয়াম, ঠিক আছে। এই লাইনটা খুবই ইম্পর্টেন্ট, মাঝে মাঝে পরীক্ষা এসে থাকে, এটা দাগাইতে পারো। এবং ঘাসফড়িংয়ের মস্তিষ্কের 3টা অংশ পাওয়া যায়। একটা জেনা, জাস্ট এই 3টে ওয়ার্ড, 3টে শব্দে গোল দিয়ে রাখো, জেনা, ফ্রন্স, ক্রাইপিয়াস, এই 3টে ওয়ার্ড জাস্ট গোল দিয়ে রাখো, যে 3টা হচ্ছে মস্তিষ্কের সাথে, ঘাসফড়িংয়ের মস্তকের সাথে সম্পর্কযুক্ত। এবং 3টি সরলাক্ষী বা ওসিলি থাকে, একজোড়া পুঞ্জাক্ষ, অর্থাৎ পুঞ্জাক্ষ হচ্ছে 2টা এবং সরলাক্ষী বা ওসিলি, ওসিলি হচ্ছে সরলাক্ষী, তাহলে সরলাক্ষী হচ্ছে 3টা আর পুঞ্জাক্ষ হচ্ছে একজোড়া বা 2টি, এটা মনে রাখতে হবে। এবং একজোড়া অ্যান্টিনা থাকে, অর্থাৎ 2টি অ্যান্টিনা থাকে। আচ্ছা, আর কিছু মনে রাখতে হবে না এখান থেকে। আচ্ছা, এখানে আচ্ছা, ওসিলির যে কাজটা, ওসিলির কাজটা কি, ওসিলি হচ্ছে 3টা, ওসিলির সংখ্যা হচ্ছে 3টা। আমি এর আগের পরে দেখালাম যে হচ্ছে ওসিলির পার্ট 3টা, জাস্ট সেটা মনে রাখতে হবে। এটা হচ্ছে রেটিনার মতো কাজ করে থাকে। আলোক সংবেদী কোষ, এটা কি ওসিলি কিসের মতো কাজ করে থাকে, ওসিলি হচ্ছে রেটিনার মতো কাজ করে থাকে, ওসিলি রেটিনার মতো কাজ করে থাকে। আর এই লাইনটা দেখাতে পারো যে হচ্ছে অ্যান্টেনা 25টি খণ্ডকে বিভক্ত। অ্যান্টেনা হচ্ছে 25টি খণ্ডকে বিভক্ত, এবং অ্যান্টেনা কী কী অংশে বিভক্ত, স্ক্লেপ, পেডিকল, প্লাজেলাম, এই 2টা লাইন দেখাতে পারো। জাস্ট অ্যান্টেনার মধ্যে স্ক্লেপ, পেডিসেল আর হচ্ছে প্লাজেলাম, এই 3টে অংশে বিভক্ত এবং 25টি খণ্ডকে বিভক্ত, বাস, আর কিছু না পড়লেও চলবে। আচ্ছা, আচ্ছা, এখানে একটা ইম্পর্টেন্ট প্রশ্ন আছে, যেটা হচ্ছে মুখপাঙ্গ। তো ঘাসফড়িংয়ের যে মুখপাঙ্গ, এখানে অনেকগুলো দিছে, এগুলোর ব্যাখ্যা বা কাজ অনেক সময় এমসিকিউতে এসে থাকে, বিশেষ করে এইচএসসিতে এর কাজগুলো এসে থাকে। সো এই কাজগুলো জাস্ট একটা করে কাজ পড়ে নিতে পারো। তো আমি এখানে দাগে দিচ্ছি কিছু। আচ্ছা, এখানে হচ্ছে ল্যাব্রামের ক্ষেত্রে খুব একটা লাগবে না, ল্যাব্রামের কাজটা ইম্পর্টেন্ট না, তবে ম্যান্ডিবলের যে কাজ, আচ্ছা, ম্যান্ডিবলের পার্ট আছে, ম্যান্ডিবলের যে কী পার্ট, এই পার্টটা লাগবে। আচ্ছা, নেক্সট চিত্রটা লাগবে। এইচএসসির ক্ষেত্রে চিত্রটা আসবে, এইচএসসির ক্ষেত্রে, কিন্তু অ্যাডমিশনের ক্ষেত্রে চিত্রটা লাগবে না। এইচএসসির ক্ষেত্রে যারা এইচএসসি পরীক্ষা দেবা তাদের হচ্ছে চিত্রটা লাগবে। আর গোড়ার 3টে ভাগ আছে দেখো, কক্সা, ট্রিক্যান্টার, ফিমার, টিবিয়া, টারাস। তো পাকে, অর্থাৎ যে পা আছে না ঘাসফড়িংয়ের ক্ষেত্রে, এই ঘাসফড়িংয়ের পাটা কয়টা পার্টে বিভক্ত, এটা কিন্তু এমসিকিউতে খুব আসে এইচএসসির ক্ষেত্রে, এটা অ্যাডমিশনের ক্ষেত্রে খুব একটা ইম্পর্টেন্ট না। আচ্ছা, ম্যাক্সিলা, আচ্ছা, চিত্রটা এখানে আসতেছে না। আচ্ছা, তো এই কাজগুলো লাগবে, এই কাজগুলো লাগবে যে হচ্ছে ম্যাক্সিলারি পাল্প, আর হচ্ছে কাজ কি, ম্যাক্সিলারি পাল্প অ্যান্টেনা পায়ের অগ্রভাগ পরিষ্কার সাহায্য করে আর খাদ্য হরণ প্রতিরোধ করে থাকে, এই 2টা কাজ। অর্থাৎ ঘাসফড়িংয়ের পায়ের যে বিভিন্ন অংশ বা তোমার দাঁতের যে পাটের অংশগুলো, যে ল্যাবিয়াম, ম্যান্ডিবল, ম্যাক্সিলা, এগুলো জাস্ট কাজ একটা করে কাজ করলেই হবে। 2 স্টার, কাজগুলো হচ্ছে 2 স্টার। আচ্ছা, হাইপোফ্যারিংস,
এটার কাজ হচ্ছে খাদ্যবস্তুকে লালার সাথে মেশানো, অর্থাৎ খাদ্যবস্তুকে লালার সাথে মেশানো কার কাজ? হাইপোফ্যারিংস বা উপজিহ্বার কাজ কি? খাদ্যবস্তুকে নাড়াচাড়া করে মেশানো। ওকে, এবার আমরা আসলে হচ্ছে 2 নম্বর পার্ট বক্ষ। এখন পড়লাম মস্তিষ্ক, এখন পড়বো হচ্ছে বক্ষ। তো বক্ষের মধ্যে জাস্ট কোনটা লাগবে? শ্বাসরন্ধ্র বা প্রথম পার্ট, হ্যাঁ এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট যে হচ্ছে শ্বাসরন্ধ্র বা স্পাইরাকল। শ্বাসরন্ধ্র বা স্পাইরাকলের সংখ্যা কয়টি? ঠিক আছে, এটা হচ্ছে পরবর্তীতে জানতে পারবো যে শ্বাসরন্ধ্র বা স্পাইরাকলের সংখ্যা কয়টি। তো এখানে ইম্পর্টেন্ট তথ্য হচ্ছে টোটাল হচ্ছে 10টা, কিন্তু 2টা হচ্ছে বক্ষে অর্থাৎ বুকে থাকে 2টা, আর বাকি 8টা থাকে হচ্ছে উদরে। সো এটা ইম্পর্টেন্ট একটা তথ্য। টোটাল কিন্তু 10টা থাকে, টোটাল থাকবে 10টা, 8টা থাকবে হচ্ছে বুকে বা বক্ষে, আর বাকি 8টা থাকবে হচ্ছে উদরে, আর 2টা বক্ষে। ঠিক আছে, আচ্ছা এখন ডানা আসি। ডানা এখানে মেডিকেলের কোশ্চেন আসে খুব একটা, যে এই 2টা লাইন দাগে নিতে পারো যে হচ্ছে কোন ডানা হচ্ছে উঠতে পারে না আর কোন ডানা উঠতে পারে। তো এলিট্রা টেকবিনা কি? এটা মেডিকেল অলরেডি একবার চলে আসছে, এই প্যারাটা ভুল পড়বা। এই প্যারাটা মেডিকেলের জন্য খুব ইম্পর্টেন্ট যে হচ্ছে কোনটা উঠতে পারে কোনটা উঠতে পারে না, সামনেরটা উঠতে পারে নাকি পিছনেরটা উঠতে পারে না, খুব ইম্পর্টেন্ট। আচ্ছা আমি যে কোশ্চেনটা বললাম এর আগে যে পা, এই পায়ের যে পার্টগুলো, এটা হচ্ছে এইচএসসি এর এমসিকিউ এর জন্য খুবই ইম্পর্টেন্ট। এই পায়ের কোনটার পার্ট কি, এটা এইচএসসিতে খুব বেশি মোটামুটি আসে থাকে আর কি, অ্যাডমিশন না আসলেও এসএসসিতে এসে থাকে। আচ্ছা তো এখানে হচ্ছে উদর। আচ্ছা উদরে, তো আমি উদরের শ্বাসতন্ত্র হচ্ছে এই যে শ্বাসতন্ত্র বা স্পাইরাকলের সংখ্যা কয়টা? এখানে কিন্তু প্রথম থেকে 8, অর্থাৎ 8টা থাকে হচ্ছে টোটাল 10টা, 10টার মধ্যে 8টা থাকে হচ্ছে উদরে, আর বাকি 2টা থাকে হচ্ছে বক্ষে। এর কিন্তু ইম্পর্টেন্ট তথ্য আমি এই জন্য বারবার বলে দিচ্ছি। আচ্ছা এই যে কোশ্চেনটা অনেকবার আসে যে ওভিপোজিটর আর অ্যানাল ক্যানাল, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, 10 স্টার ফর এইচ ইস অ্যান অ্যাডমিশন টেস্ট। যে অ্যানাল সার্কাস কাদের থাকে এবং ওভিপোজিটর কাদের থাকে, এটা ভেরি 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 ইম্পর্টেন্ট ফর এইচএসসি অ্যান্ড অ্যাডমিশন। সবাই এটা অবশ্যই দাগায় নিতে পারো এবং এটা পরীক্ষায় আসার পসিবিলিটি খুব বেশি। সো এটা যদি তোমরা পড়ো স্ত্রী ঘাসফড়িংয়ের তুলনা, তোমরা একটা পয়েন্ট পেয়ে যাবে যে হচ্ছে অ্যানাল সার্কি থাকে পুরুষের, আর হচ্ছে ওভিপোজিটর থাকে হচ্ছে মেয়েদের। ঠিক আছে, অ্যানাল সার্কি থাকে পুরুষের আর ওভিপোজিটর থাকে মেয়েদের, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা এমসিকিউ। আচ্ছা এখানে ঘাসফড়িংয়ের পৌষ্টিকতন্ত্র সম্পর্কে আলোচনা করা হয়েছে। তো ঘাসফড়িংয়ের পৌষ্টিকতন্ত্র জাস্ট যে নালী আর গ্রন্থি, নর্মালি একটা নালী থাকবে একটা গ্রন্থি থাকবে। তো এখান থেকে এমসিকিউ আসে এইচএসসিতে এবং অ্যাডমিশন টেস্টেও এসে থাকে, জাস্ট কোন পার্টগুলো নাম কেটে 5 স্টার দিতে পারো এবং কোন পার্টের নাম কি। যেমন স্টোমাডিয়ামের ক্ষেত্রে 5টা থাকে, মেসেন্টারেন আর প্রোকার্ডিয়ামে এই 4টা থাকে। এখানে কিন্তু 4টা, ইলিয়াম, কোলন, রেকটাম, পায়োসুদ্র। এখানে কিন্তু মলাশয় যে আমরা যে আমাদের মানুষের সাথে কিন্তু এটা মিলালে হবে না, এখানে কিন্তু আলাদা। ঘাসফড়িংয়ের ক্ষেত্রে কিন্তু ওই প্রোক্টোডিয়ামের এই 4টা কিন্তু খুব ভালোভাবে মনে রাখতে হবে। এটা 2018 সালে অলরেডি এমসিকিউ আসছিল, সো এটা একটু ভালোভাবে দেখতে হবে কোনটার পার্ট, স্টোমাডিয়ামের পার্ট কোনটা, প্রোক্টোডিয়ামের পার্ট কোনটা, এগুলো খুব ভালোভাবে দেখতে হবে। এগুলো কিন্তু হচ্ছে নালী। আর গ্রন্থি কোনগুলো? গ্রন্থি হচ্ছে লালা গ্রন্থি, হেপাটিক শিকা গ্রন্থি আর মেসেন্টারিয়ান অন্তঃগ্রন্থি। তো লালা গ্রন্থির সংখ্যা কয়টা, হেপাটিক শিকার সংখ্যা কয়টা, এটা কিন্তু মেডিকেল অ্যাডভান্টেজ আসে। এই নাম্বারগুলো জানতে হবে যে লালা গ্রন্থি কয়টা, হেপাটিক শিকা কয়টা, এই সংখ্যাগুলো জানতে হবে। আচ্ছা এখানে পৌষ্টিক নালীর প্রথমে হচ্ছে স্টোমাডিয়াম বা অগ্র পৌষ্টিক নালী। এখানে কি পার্ট? এখানে তো পার্টগুলো আমরা দেখলাম যে মুখ ছিদ্র, এখানে মুখ ছিদ্র থেকে পড়তে হবে না, গলবিল পড়তে হবে না, গাছনালী ব্যাখ্যা পড়তে হবে না, কিন্তু ক্রপ হচ্ছে এখানে একটা তথ্য জানতে হবে যে মোষ আকৃতির মতো কোনটি? ক্রপ। মোষ আকৃতির মতো ক্রপের আকৃতি কেমন? মোষ আকৃতির। আচ্ছা কাজটা লাগবে যে হচ্ছে এনজাইমের, লালার এনজাইম পরিপাকের সূত্রপাত ঘটে কোথায়? ক্রপে। লালার এনজাইম পরিপাকের সূত্রপাত ঘটে কোথায়? ক্রপে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট এমসিকিউ যে লালার এনজাইম পরিপাকের সূত্রপাত ঘটে কোথায়? ক্রপে। আচ্ছা সেকেন্ড পার্ট এখানে হচ্ছে আচ্ছা গ্রিজার্ড বা প্রোভেন্টিকুলাস, তো এটার কাজ কি? এটার কাজটা লাগবে যে ছাকনির মতো কাজ করে থাকে। এই জাস্ট এটা দুইটার কাজ, অর্থাৎ ক্রপ আর গিজার্ডের কাজটা লাগবে। আচ্ছা মেসেন্টারিয়ান বা পাকস্থলী, এখান থেকে এটা লাগবে যে 6 জোড়া ফাঁপা লম্ব মোচাকার থলি থাকে, সেগুলো হচ্ছে গ্যাস্ট্রিক শিখা। তো গ্যাস্ট্রিক শিখার সংখ্যা কয়টি? 6 জোড়া বা 12টি, এটা মনে রাখতে হবে। আর মালপেজের নালিকা কোথায় থাকে? এটা একটা কোশ্চেন যে মালপেজের নালিকা কোথায় থাকে। আর মালপেজের নালিকা রেজোনেন্স অঙ্গ হিসেবে কাজ করে থাকে, তো তোমরা প্রথম দিকে পড়েছো। মালপেজের নালিকা কী হিসেবে কাজ করে থাকে? রেজোনেন্স অঙ্গ হিসেবে কাজ করে থাকে। আচ্ছা এখানে জাস্ট এগুলো নামগুলো লাগবে যে ইলিয়াম, কোলন, ইচিয়াম, এই যে এরকম আছে ইলিয়াম, কোলন, রেকটাম বা মলাশয় এবং কি পায়োছিদ্র, অর্থাৎ এখানে 4টা পার্ট থাকে, ইলিয়াম, কোলন, মলাশয় এবং পায়োছিদ্র, অর্থাৎ 4টা পার্টে জাস্ট নামটা পড়লেই হবে। আচ্ছা আর গ্রন্থি যার সংখ্যা লাগবে। আর লালা গ্রন্থি কিন্তু প্রধান গ্রন্থি, এটা মনে রাখতে হবে যে হচ্ছে ঘাসফড়িংয়ের ক্ষেত্রে পুষ্টি গ্রন্থির মধ্যে লালা গ্রন্থি হচ্ছে প্রধান গ্রন্থি। এটা লাগবে। আর হচ্ছে সংখ্যা লাগবে, লালা গ্রন্থির সংখ্যা কয়টি, তারপর হেপাটিক শিকার সংখ্যা কয়টি, এটা অলরেডি মেডিকেল একবার আসছে। সো এই সংখ্যাগুলো জাস্ট মনে রাখতে হবে, বই থেকে কোনো কোথাও থেকে সংরক্ষণ করে নিতে হবে যে হচ্ছে কোনটার সংখ্যা কত।
আচ্ছা, খাদ্যগণ ও পরিপাক, এটা তো প্রথমে বলে দিচ্ছি হচ্ছে এটা শাকাহারী, অর্থাৎ এরা তৃণভোজী খাবার খায়। আর হাইড্রা হচ্ছে মাংসাশী, হাইড্রা এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। খাদ্যগ্রহণের পদ্ধতি ডিটেলসে খুব একটা দরকার নাই। পরিপাক, কী কী এনজাইম থাকতে একবার দেখতে পারো যে কী কী এনজাইম থাকে, 1 স্টার, অর্থাৎ খুব ইম্পর্টেন্ট না, তবে একবার দেখতে পারো যে কোন কোন এনজাইমগুলো থাকে। আচ্ছা, এখন এই যে এই পার্টটা আমি যে বললাম, এই পার্টটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট। এই যে এটা, এই চিত্র দুটো যারা এইচএস পরীক্ষা দিচ্ছ তাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। এই ম্যাক্সিলা ল্যাবিয়াম, ম্যাক্সিলা হাইপোফ্যারিংস, এই চিত্রগুলো লাগবে। বিশেষ করে এই ল্যাবিয়ামের চিত্রটা আর এই ম্যাক্সিলার চিত্রটা অবশ্যই আঁকবা, কারণ এইচএসতে এমসিকিউতে চিত্রসহ দিয়ে থাকে। সো এটা পড়লে ভালো হবে এবং কাজগুলো জানলেও মোটামুটি একটা হেল্প পাবা। সো যারা এইচএস এক্সাম দিচ্ছ তারা এটা খুব ভালোভাবে দেখবা। আচ্ছা, এখানে প্র্যাকটিক্যাল দেখছে একটা। আচ্ছা, এখানে হচ্ছে ঘাস ফড়িংয়ের রক্ত সংবহন তন্ত্র। তো ঘাস ফড়িংয়ের রক্ত সংবহন তন্ত্র, এখানে 2 ধরনের রক্ত সংবহন তন্ত্র দিয়েছে, একটা হচ্ছে মুক্ত বা ল্যাকুনা, একটা হচ্ছে বদ্ধ। মানুষের ক্ষেত্রে কিন্তু বদ্ধ পাওয়া যায়। তো তোমাদের কাছে একটা কোশ্চেন, অর্ধমুক্ত কারা? কোন প্রজাতির হচ্ছে অর্ধমুক্ত, কোন প্রজাতি না আর কি, কোন পর্বের প্রাণীগুলো অর্ধমুক্ত? কারণ হচ্ছে এখানে বদ্ধ আর মুক্ত দিচ্ছে, একটা আছে অর্ধমুক্ত। তো তোমাদের কাছে এমসিকিউ হচ্ছে অর্ধমুক্ত কারা সেটা মেনশন করতে হবে। তো মুক্তর উদাহরণগুলো জাস্ট লাগবে চিংড়ি, পতঙ্গ, মলাস্ক, এটা হচ্ছে মুক্ত। আর বদ্ধ কারা? অ্যানালিডা জাতীয় অমেরুদণ্ডী মানে হচ্ছে বদ্ধ। মানুষ কিন্তু বদ্ধ। আচ্ছা, তো ঘাস ফড়িংয়ের রক্ত সংবহন তন্ত্রে দেখা যাচ্ছে 3 জিনিস দেখা যাচ্ছে, হিমোসিল, হিমোলিম্ফ আর হচ্ছে পৃষ্ঠবাহিকা। এখানে কোশ্চেন আসে এরকম যে কোনটি নয়, হিমোসিল, হিমোলিম্ফ আর পৃষ্ঠবাহিকা, এই 3টা কিন্তু অবশ্যই মনে রাখতে হবে, 3টা মনে রাখতে হবে। তারপরে হিমোসিল থেকে কী কী তথ্য মনে রাখবা? হিমোসিল থেকে জাস্ট হচ্ছে কিছু তথ্য মনে রাখতে হবে, যেমন হচ্ছে পেরিকার্ডিয়াল সাইনাস, পেরিকার্ডিয়াল মানে কি হৃৎপিণ্ড, পেরিফিসেরাল সাইনাস, নিউরল মানে কি, নিউরল মানে হচ্ছে স্নায়ু, তারপরে পোস্টিগনালি, পেরিফিসেরাল, পেরিকার্ডিয়াল মানে কি হৃদযন্ত্র, এগুলো জাস্ট একটু মনে রাখতে হবে, খুব ইম্পর্টেন্ট না। তবে হিমোলিম্ফ, অর্থাৎ হিমোলিম্ফ বা রক্ত বর্ণহীন, রক্তটা কি বর্ণহীন, এবং হিমোগ্লোবিন মোস্ট ইম্পর্টেন্ট কথা, হিমোগ্লোবিন বর্ণ রক্ত সংযোগ থাকায় কোনো ভূমিকা রাখতে পারে না, কারণ যেহেতু এটা বর্ণহীন, অর্থাৎ আমরা জানি হিমোগ্লোবিনের কারণে লাল হয়ে থাকে, এদের যেহেতু বর্ণহীন তাই হিমোলিম্ফটা কোনো শোষণে ভূমিকা রাখতে পারে না। হিমোলিম্ফটা ভেরি ইম্পর্টেন্ট, অর্থাৎ 5 স্টার দিয়ে রাখতে পারো, ভেরি ইম্পর্টেন্ট, এই তথ্যটা মনে রাখতে পারো, অবশ্যই মনে রাখবা। আচ্ছা, পৃষ্ঠবাহিকা, এটা প্রধান স্পন্দনশীল অঙ্গ কোনটি? এই লাইনটা মনে রাখলে হবে যে পৃষ্ঠবাহিকার অর্থাৎ প্রধান স্পন্দনশীল অঙ্গ কোনটি, এটা হচ্ছে পৃষ্ঠবাহিকা। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যে প্রধান স্পন্দনশীল অঙ্গ কোনটি, এটা হচ্ছে পৃষ্ঠবাহিকা। রক্ত সংবহন প্রক্রিয়া দিয়ে থাকে। এখানে একটা তথ্য আছে যে 6 জোড়া এলইডি পেশি থাকে। এলইডি পেশির সংখ্যা কয়টা? 6 জোড়া বা 12টি। এখানে রক্ত সংবহন প্রক্রিয়া ব্যাখ্যা করেছে। এটার সবচেয়ে ইম্পর্টেন্ট যে তথ্যটা, এটা 10 স্টার দিয়ে রাখবো, যে ঘাস ফড়িংয়ের হৃদযন্ত্রের স্পন্দন প্রতি মিনিটে 100 থেকে 110 বার। এটা 10 স্টার দিয়ে রাখতে পারো, যে প্রতি মিনিটে হচ্ছে 100 থেকে 110 বার। এটা 10 স্টারের একটা এমসিকিউ। সেখানে কিছু তথ্য দিচ্ছে, এগুলো খুব মনে রাখলে হবে, এত তথ্য আসলে পড়লে খুব একটা মনে থাকবে না। আচ্ছা, আরেকটা তথ্য যে ঘাস ফড়িংয়ের সমুদ্রদেহ একবার রক্ত সম্পূর্ণ হতে 30 থেকে 40 মিনিট সময় নিয়ে থাকে। এই দুইটা তথ্য, অর্থাৎ 100 থেকে 110 বার এবং 30 থেকে 40 মিনিট সময় লাগে, 10 স্টারের দুইটা এমসিকিউ, এবং এইচএসসি এবং অ্যানিমেশন সবারই এটা একদম মুখস্থ করে রাখতে হবে। আচ্ছা, এখানে হিমোসিলের তুলনা দিচ্ছে, এটা 1 স্টার, তোমরা জাস্ট দেখতে পারো, তোমরা এটা পার্থক্যটা 1 স্টার হিসেবে দেখতে পারো একবার। আচ্ছা, এখানে শোষণতন্ত্রের কথা বলা হয়েছে, যে ভেরি ইম্পর্টেন্ট, এটা আমি অলরেডি 2বার বলে ফেলছি, যে শ্বাসতন্ত্র বা স্পাইরাগলের সংখ্যা হচ্ছে 10 জোড়া, বা 10 জোড়া শ্বাসতন্ত্র থাকে। শ্বাসতন্ত্র বা স্পাইরাগলের সংখ্যা হচ্ছে 10 জোড়া, 8 জোড়া থাকে হচ্ছে উদরে, আর 2 জোড়া হচ্ছে বক্ষে। এবং এটা কি শাকনিযন্ত্র হিসেবে কাজ করে? কোনটি? স্পাইরাগল বা শ্বাসতন্ত্র হচ্ছে শাকনিযন্ত্র হিসেবে কাজ করে থাকে। ভেরি ইম্পর্টেন্ট, এটা অনেকবার বলেছি, 5 স্টার দাগে নিতে পারো। এখানে শ্বাসনালী বা ট্রাকিয়ার কথা বলা হয়েছে, এখান থেকে জাস্ট শ্বাসনালী বা ট্রাকিয়ার 2 স্টার, অর্থাৎ একবার রিডিং করতে পারো। তবে এই এন্টিমা, এই কথাটা গোল দিয়ে রাখতে পারো, যে টিনিডিয়া থাকে, চুপসে যায় না। কোনটার কারণে চুপসে যায় না? টিনিডিয়া। অর্থাৎ শ্বাসনালী বা ট্রাকিয়ার ক্ষেত্রে কিন্তু টিনিডিয়া থাকে, এই জন্য এটা চুপসে যায় না, এটা মনে রাখলে হবে। এগুলো খুব একটা পড়লে মনে থাকবে না। আচ্ছা, ট্র্যাকিয়াল হচ্ছে টিনিডিয়া বিহীন, এটা হচ্ছে ট্র্যাকিয়াল হচ্ছে ট্রিনিডিয়াল বিহীন। আচ্ছা, এখানে বায়ুথলি সম্পর্কে বলছি, এয়ারস্যাক হচ্ছে শোষণের সময় বায়ু প্রবাহ নিয়ন্ত্রণ করে থাকে, এই কাজটা জাস্ট মনে রাখলে হবে, এটা হচ্ছে বায়ু প্রবাহ নিয়ন্ত্রণ করে থাকে, বাস। শোষণ পদ্ধতি এখানে আলোচনা করছে, আসলে এমসিকিউর ক্ষেত্রে শোষণ পদ্ধতি লাগবে না, তবে সিকিউর ক্ষেত্রে আসতে পারে। তেমন শ্বাসসংযোগ না থাকায় ঘাস ফড়িংয়ের রক্ত শোষণে কোনো ভূমিকা পালন করতে পারে না, কারণ কি ঘাস ফড়িংয়ের রক্তে হিমোগ্লোবিন থাকে না, আর ঘাস ফড়িংয়ের রক্ত হচ্ছে বর্ণহীন, এটা কিন্তু দাগাই দিয়েছি। আচ্ছা, এখানে শ্বাস ত্যাগ বা নিঃশ্বাস, এটা দরকার নাই। ঘাস ফড়িংয়ের রেচন অঙ্গ, ঘাস ফড়িংয়ের রেচন অঙ্গ কি? মালপিজেং নালিকা, এবং এটা ফুল নামকরণটা পড়তে হবে, যে মালপিজেং আর কি নামকরণ করছে, এর জন্য নাম হচ্ছে মালপিজেং নালিকা। আচ্ছা, এখানে কিছু ইম্পর্টেন্ট তথ্য আছে, যে হচ্ছে প্রধান রেচন অঙ্গ হচ্ছে মালপিজেং নালিকা, আর সহকারে কিন্তু কিছু রেচন অঙ্গ আছে, যেমন
ইউরেস, এগুলো নামগুলো মনে রাখতে হবে যে ইউরেট কোষ, ইউরিকেস গ্রন্থি, নট ইউরেট গ্রন্থি না, কিন্তু নামগুলো খুব ভালোভাবে সারা কিন্তু চেঞ্জ করে দেয় নামগুলো, ঠিক আছে। যে ইউরেট কোষ, ইউরিয়াস গ্রন্থি, নেফ্রোসাইট, ইটিকল, এগুলো হচ্ছে সহকারী এবং এই নামগুলো কিন্তু সারা চেঞ্জ করে দেয় কোনটি সহকারী নয়। আর মালবিজাং নালিকাটা প্রধান। ওকে, আচ্ছা এখানে ব্রাশ বর্ডারে ওয়ার্ডটা জাস্ট গোল রাখতে পারো, যে মাইক্রোভিলাইয়ের বৈশিষ্ট্য সম্মিলিত বৈশিষ্ট্যগুলোকে বলে কি ব্রাশ অর্ডার, তো ব্রাশ অর্ডার জিনিসটা জাস্ট একটু গোল দিয়ে রাখতে পারো। রেশন প্রক্রিয়া একটা সৃজনশীল আর এমসিকিউ জন্য ইম্পর্টেন্ট না, জাস্ট এখানে জাস্ট নামগুলো যে রিটেট কোষ, ইউরেট কোষ, ইউরিকাস গ্রন্থি, নিউক্রোসাইট, কিটিকোসাইট, এগুলো জাস্ট নামগুলো মনে রাখতে পারো। আচ্ছা এখানে এই যে এটা 10 স্টার দিয়ে দাও এমসিকিউর জন্য, 10 স্টার ফর এইচএসসি অ্যান্ড অ্যাডমিশন 10 স্টার, কারণ আলোক সংবিধি হচ্ছে কোন পার্টটুক সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে যে এটা 6 নম্বরটা শ্রবণ, পায়োসার্কুলাম হচ্ছে শ্রবণ হিসেবে কাজ করতে, ঠিক আছে। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট এবং প্রত্যেকটাই ভালোভাবে পড়বা, কিন্তু 6 নম্বরটা বেশি ইম্পর্টেন্ট, 6 নম্বরটা মোস্ট ইম্পর্টেন্ট, পায়োসার্কুলাম হচ্ছে শ্রবণ সংবেদন হিসেবে কাজ করে থাকে, সো এই পার্টটা পড়ে ফেলতে হবে। ঘাসফড়িংয়ের পুঞ্জাক্ষীর কথা বলা হয়েছে, ঘাসফড়িংয়ের পুঞ্জাক্ষী সিকিউর জন্য খুব আসে তোমরা জানো, তো এখানে প্রত্যেকটা টোটাল 10টা অংশ আর কি, এটা আগে রাখবে, টোটাল হচ্ছে ঘাসফড়িংয়ের 10টা অংশের আলোচনা করা হয়েছে। এই 10টা অংশের নাম কি, কোনিয়া, এটি লেন্সের মতো কাজ করে থাকে, এটা দেখাও 5 স্টার। কোনিয়া কাজ করে থাকে হচ্ছে লেন্সের মতো। কোনিয়া দেন কোষ কি, এটা খুব একটা ইম্পর্টেন্ট না। তারপরে স্টেলাইন কোন কোষ কি, 4টি কোষ, তবে লেন্সের মতো কাজ করে থাকে, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট তথ্য। তবে ক্রিস্টালাইন কোন, এটি প্রতিসরণ অঙ্গ হিসেবে কাজ করে থাকে, এটা লাগবে। প্রতিসরণ হিসেবে কাজ করে থাকে হলো ক্রিস্টালাইন কোন, আর লেন্সের মধ্যে কাজ করে থাকে হচ্ছে কোনিয়া। আচ্ছা এখানে হচ্ছে রেটিনাল কোষের সংখ্যা 7 থেকে 8টি, আর এই যে র্যাবডোম গঠিত, র্যাবডোম কোথা থেকে গঠিত হচ্ছে, এসব কোষের ক্ষরণ থেকে, অর্থাৎ রেটিনালার যে কোষ, এই কোষের ক্ষরণ থেকে র্যাবডোম গঠিত হয়ে থাকে। এটা কিন্তু সৃজনশীলের জন্য আসে, এমসিকিউর জন্য আসে এবং অ্যাডমিশন টেস্টেও খুব ইম্পর্টেন্ট। মোস্ট ইম্পর্টেন্ট কথা হচ্ছে এটা, প্রতিবিম্ব সৃষ্টি কোথায়, এটা হচ্ছে র্যাবডোমে, 10 স্টার দিতে পারো এটা। প্রতিবিম্ব সৃষ্টি কোথায়, র্যাবডোমে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট তথ্য। আচ্ছা ভিত্তিপর্দা হিসেবে কাজ করে থাকে হচ্ছে এই যে ওমিডিয়ামকে ধারণ করে ভিত্তিপর্দা, কিন্তু কোনটি প্রতিবিম্ব গঠন করে, এটা কিন্তু খুব পরীক্ষা এসে থাকে, এই যে খুববার পরীক্ষা এসে থাকে। প্রতিবিম্ব সৃষ্টি হয় কোথায়, র্যাবডোমে, প্রতিবিম্ব সৃষ্টি হয় কোথায়, র্যাবডোমে, খুব ইম্পর্টেন্ট তথ্য। আচ্ছা এই চিত্রটা কিন্তু লাগবে, যারা এসএসসি পরীক্ষা দিচ্ছ তাদের ক্ষেত্রে এই চিত্রটা গ নম্বরের জন্য খুব বেশি এসে থাকে। আচ্ছা দর্শন কৌশল, দিবাচর, শস্যভোজী প্রাণী। আচ্ছা এখানে দুইটা আছে, একটা হচ্ছে উজ্জ্বল আলোতে কোনটা, অ্যাপোপোজিশন বা এই যে উজ্জ্বল আলোতে হচ্ছে মোজাইক বা অ্যাপোপোজিশন, আর সুপার পজিশন হচ্ছে অন্ধকার আলোতে। জাস্ট লাগবে যে কোনটা উজ্জ্বল আলোতে আর কোনটা অন্ধকার আলোতে, এই হেডলাইনগুলো পড়লেই হবে, ভিতরে পড়ার দরকার নেই এমসিকিউর জন্য, জাস্ট হেডলাইন যে অন্ধকার আলোতে কোনটা আর উজ্জ্বল আলোতে কোনটা, হেডলাইন জাস্ট এমসিকিউর জন্য। আচ্ছা এখানে প্রজনন তন্ত্র সম্পর্কে আলোচনা করছে, প্রজনন তন্ত্র সম্পর্কে একটা ইম্পর্টেন্ট তথ্য আছে এবং একটা ব্যতিক্রম তথ্য, এটা কিন্তু পরীক্ষা এমসিকিউতে, এইচএসসি এবং অ্যাডমিশন টেস্ট উভয় জায়গায় এসে থাকে। তো পুংজনতন্ত্র সম্পর্কে বলতে আলোচনা করছে, তোমরা জানো কি স্ত্রী অভিপোজিটর থাকে হচ্ছে মেয়েদের, অর্থাৎ স্ত্রী ঘাসফড়িংয়ের, আর হচ্ছে অ্যানাল সার্কিট থাকে হচ্ছে পুরুষ প্রজননতন্ত্রের। তো পুং প্রজননতন্ত্রের কিছু অংশ আলোচনা করছে, এখানে যে শুক্রাশয়, নর্মালি শুক্রাশয় তো ছেলেদেরই থাকবে, তার ফলিকল, মিডিয়ান লিগামেন্ট, এগুলো জাস্ট দাগ দিয়ে রাখো, এগুলো ওয়ার্ডগুলো দাগ দিয়ে রাখো। এবং একটা ইম্পর্টেন্ট ওয়ার্ড আছে, সেটা হচ্ছে এই যে ভাস ডেফিয়েন্সি, এগুলো তো ছেলেদের থাকে, তার সহায়ক গ্রন্থি ইম্পর্টেন্ট, এগুলো জাস্ট খেয়ে পড়লে জাস্ট দাগ দিয়ে রাখো যে ছেলেদের ক্ষেত্রে কী কী পাওয়া যায়, জাস্ট দাগ দিয়ে রাখো 1 স্টার। আসল খেলা হচ্ছে জায়গা যে স্ত্রী প্রজননতন্ত্রে কী কী থাকে, স্ত্রী থাকে ডিম্বাশয়, মিডিয়াল লিগামেন্ট, ঠিক আছে। স্ত্রী প্রজননতন্ত্রের মুখ্য অংশ ডিম্বাশয়, এটা ঠিক আছে। ওভিটল থাকে, যৌনি থাকে, স্পার্মাথিকা, এইটা হলো খেল, এর 10 স্টার দাও, এটা হলো আসল খেল, এটা হচ্ছে আসল খেল। স্পার্মাথিকা মানে কি, সবাই ভাবি স্পার্ম হচ্ছে অবশ্যই পুরুষের থাকে, কিন্তু এটা কিন্তু স্পার্মাথিকা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট এবং ভেরি ভেরি ইম্পর্টেন্ট স্যার অনেক দিয়ে থাকে যে স্পার্মাথিকা থাকে কিন্তু মহিলাদের, অর্থাৎ মহিলা ঘাসফড়িং বা হচ্ছে স্ত্রী প্রজননতন্ত্রের ঘাসফড়িংয়ের ক্ষেত্রে স্পার্মাথিকা, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, 10 স্টারের একটা এমসিকিউ। আচ্ছা প্রজনন প্রক্রিয়াটা, এটা হচ্ছে যৌন মিলন কীভাবে হয়ে থাকে, গ্রীষ্মের শেষ দিকে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা 5 স্টার দিয়ে রাখো। গ্রীষ্মের শেষ দিকে ঘাসফড়িংয়ের যৌন মিলন ঘটে, ঘাসফড়িংয়ের যৌন মিলন কখন ঘটে, গ্রীষ্মের শেষ দিকে, কথাটা কিন্তু ইম্পর্টেন্ট, কখন ঘটে, গ্রীষ্মের শেষ দিকে। আচ্ছা এখানে হচ্ছে নিষেক সম্পর্কে আলোচনা করা হয়েছে, নিষেক আসলে এগুলো পড়লে খুব একটা মনে থাকবে না, ঘাসফড়িং নিষেক তো ইন্টারনাল অবশ্যই, বুঝতে পারছো তোমরা। তো এখন বাকি যে কথাগুলো এগুলো খুব একটা ইম্পর্টেন্ট না, কিন্তু পরীক্ষা অনেক সময় দিয়ে থাকে, জাস্ট মনে থাকলে নাহলে মনে থাকার দরকার না। এই যে কথা মনে রাখতে হবে যে ঘাসফড়িংয়ের ডিম্বাণু হচ্ছে সেন্থোলিথিসাল, এবং এটা কী করে 10 গুচ্ছে মোট 200টি ডিম পারে, এই ইম্পর্টেন্ট না, তো ইম্পর্টেন্ট কথা হচ্ছে এটা ঘাসফড়িংয়ের ডিম্বাণু হচ্ছে সেন্থোলিথিসাল, ভেরি 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 ইম্পর্টেন্ট। ঘাসফড়িংয়ের অর্থাৎ পরিস্ফুটন পার্টটা লাগবে, ঘাসফড়িংয়ের ডিম্বাণু হচ্ছে সেন্থোলিথিসিয়াল। আচ্ছা এই যেটা ডায়াপস কাদের হয়, ডায়াপস কিন্তু শীতকালে হয়, সেটা কোন সময় ডায়াপস হয়,
শীতকালে, এটা এমসিকিউ একটা, যে ডায়াপজ কোন সময় হয়ে থাকে, ডায়াপজ হয়ে থাকে শীতকালে। আচ্ছা রূপান্তর, এটা অনেক সময় আসে থাকে, কিছু এমসিকিউ আসে থাকে বেশিরভাগ, যেমন হচ্ছে রূপান্তর অসম্পূর্ণ আর সম্পূর্ণ। তো সম্পূর্ণ রূপান্তর কি আর অসম্পূর্ণ রূপান্তরণ কি? অসম্পূর্ণ রূপান্তরের ক্ষেত্রে শিশু অবস্থায় বলা হয় নিম্ফ, আর সম্পূর্ণ রূপান্তরের ক্ষেত্রে 4টা ধাপ থাকে লার্ভা। যেমন কাদের অসম্পূর্ণ মৌমাছি ও প্রজাপতির হচ্ছে সম্পূর্ণ রূপান্তর, আর অসম্পূর্ণ রূপান্তর হচ্ছে ঘাসফড়িং ও তেলাপোকা। তাহলে ঘাসফড়িং কী রূপান্তর? অসম্পূর্ণ রূপান্তর। আর মৌমাছি ও প্রজাপতির হচ্ছে সম্পূর্ণ রূপান্তর। এই উদাহরণটা মনে রাখতে হবে। যে ঘাসফড়িংয়ের রূপান্তরের ক্ষেত্রে বলা হয়েছে নিম্ফ পূর্ণাঙ্গ, মানে যেহেতু ঘাসফড়িং হচ্ছে অসম্পূর্ণ রূপান্তর বা হেমিমেটাবোলাস। আচ্ছা, আর বাকি কথাগুলো মনে থাকবে না, দেখতে পারো এই যেটা দুটি মোচনের মধ্যবর্তী দশাকে বলে কি ইনসিস্টার। ইনসিস্টার কি কমার্কের কোশ্চেন এসে থাকে অথবা এমসিকিউ এসে থাকে, যে ইনসিস্টার জিনিসটা কি দুটি মোচনের মধ্যবর্তী পর্যায়। আসল খেলায় এখানে আসলাম, এখানে হচ্ছে এখান থেকে এমসিকিউ আসে, এখান থেকে কিন্তু এমসিকিউ আসে যে রূপান্তরের হরমোনের ভূমিকা। 4 ধরনের অন্তঃক্ষার গ্রন্থি বা হরমোন পাওয়া যায়। 1 নম্বর হচ্ছে ইন্টারসেরেব্রাল গ্রন্থিকোষ, ঠিক আছে, এটা কোথায় পাওয়া যায়? হচ্ছে মস্তিষ্ক হরমোনের নাম কি? মস্তিষ্ক হরমোনের নাম কি? ইন্টারসেরেব্রাল গ্রন্থিকোষ। মস্তিষ্ক হরমোনের নাম কি? ইন্টারসেরেব্রাল গ্রন্থিকোষ। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এখান থেকে কিন্তু হরমোনের থেকে কিন্তু এইচএসসি এবং অ্যাডমিশন টেস্ট উভয় জায়গায় কোশ্চেন এসে থাকে, সো এই পার্টটা পড়তে হবে। তারপর হচ্ছে পোথোরাসিক গ্রন্থি, এটা হচ্ছে মোল্টিং, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। মোল্টিং আর অ্যাকডাইসন, এই 3-4টা ওয়ার্ড খুব ইম্পর্টেন্ট। অ্যাকডাইসন দেখাও, মোল্টিং দেখাও, আর হচ্ছে পোথোরাসিক গ্রন্থি। তো পোথোরাসিক গ্রন্থি থেকে কোনটা হয়? অ্যাকডাইসন হয়, যেটা কি সাহায্য করে? মোল্টিংয়ে সাহায্য করে কোনটি? অ্যাকডাইসন হরমোন। এটা কোথা থেকে খরিত হয়? এটা হচ্ছে পোথোরাসিক গ্রন্থি থেকে খরিত হয়। আচ্ছা হচ্ছে কর্পোরা অ্যালোটা, কর্পোরা অ্যালোটা হচ্ছে জুভেনাইল হরমোন খরিত হয়ে থাকে, বাস। জুভেনাইল হরমোন কোথা থেকে? কর্পোরা অ্যালোটা। আর পোথোরাসিক গ্রন্থি কোথা থেকে? অ্যাকডাইসন হরমোন। এটা কী কাজ করে? মোল্ডিংয়ে সাহায্য করে, বাস। 4 নম্বরটা হচ্ছে কর্পোরা কার্ডিয়াকা, এটা গ্রোথ হরমোন হিসেবে কাজ করে থাকে। তো এখানে 4টা কোশ্চেন কিন্তু হয়ে গেছে, যে গ্রোথ হরমোন কাজ করে থাকে। গ্রোথ হরমোন কোথা থেকে খরিত হয়? এটা হচ্ছে কর্পোরা কার্ডিয়াকা। তারপর হচ্ছে মস্তিষ্ক হরমোনকে কোনকে বলা হয়? ইন্টারসেরেব্রাল গ্রন্থি, তারপর ইন্টারসেরেব্রাল গ্রন্থিকোষ। তবে পোথোরাসিক হরমোন গ্রন্থি থেকে কোনটি খরিত হয়? এটা হচ্ছে অ্যাকডাইসন হরমোন, এবং কী কাজ করে? মোল্টিংয়ে সাহায্য করে। আর জুভেনাইল হরমোন কোথা থেকে খরিত হয়? এটা হচ্ছে কর্পোরা অ্যালোটা থেকে খরিত হয়ে থাকে। এবং এটার কাজ কী? জুভেনাইল হরমোনের কাজ কী? এর দশাকে দীর্ঘ করে, অর্থাৎ যে ঘাসফড়িংয়ের যে দশা, এই দশাকে দীর্ঘ করে হচ্ছে জুভেনাইল হরমোন, এটা করে দেয় কর্পোরা অ্যালোটা থেকে। অর্থাৎ এই পার্টটা আমরা একটা মুখস্থ করে ফেলবো, এটা সৃজনশীল আসতে পারে, এটা খুব ইম্পর্টেন্ট একটা পার্ট। এটা জাস্ট 1 স্টার দেখতে পারো একবার। তো আশা করি ভিডিওটা ভালো লাগছে। যদি এরকম আরও ভিডিও চাও, পুরোপুরি বইয়ের ভিডিও আমি ইনশাল্লাহ কভার করার চেষ্টা করবো। কমেন্ট করবে এবং ভিডিওটা কষ্ট করে বানানো, সো অবশ্যই একটা লাইক দেবা, আর সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের সাথে শেয়ার করবা। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর কোনো সমস্যা থাকলে কমেন্ট করতে পারো। আসসালামু আলাইকুম।